আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের এআই এবং মেশিন লার্নিং যে কোর্সটি চলছিল সেটার ১৩তম ক্লাসে চলে এসেছি। আজকে মূলত আমরা প্রিপেয়ার দ্য ডেটা ফর মেশিন লার্নিং অ্যালগরিদমসের ফিচার স্কেলিং অ্যান্ড ট্রান্সফরমেশন নিয়ে কথা বলবো। মানে এই ফিচার স্কেলিং অ্যান্ড ট্রান্সফরমেশন এটা হচ্ছে আমাদের মেশিন লার্নিং অ্যালগরিদম যে আমরা ডেভেলপ করব তার আগে যে প্রিপারেশনটা তারই একটা অংশ। এখন বিষয় হচ্ছে যে এই ফিচার স্কেলিং এবং ট্রান্সফরমেশন এটা দিয়ে আমরা কি বুঝি? আসলে এই ওয়ার্ডটার দিকে যদি আমরা খেয়াল করি, যেখানে একটা ওয়ার্ড আছে যে ফিচার, তারপর হচ্ছে স্কেলিং। স্কেলিং মানে কি? আমরা একটা রেঞ্জের মধ্যে কোনো একটা কিছুকে আনবো, তাই না? এটাই হচ্ছে মূলত আমাদের মূল লক্ষ্য। কেন আনবো? হয়তো একটা ডিসঅর্গানাইজড ভাবে আছে, সেটাকে একটা রেঞ্জের ভেতরে নিয়ে আসবো। কারণ মেশিন লার্নিং একটা রেঞ্জ পেতে পছন্দ করে। ঠিক আছে? আচ্ছা, ট্রান্সফরমেশনের প্রয়োজনীয়তা কি? আসলে একটা ফর্মে সে ছিল, এমন একটা ফর্মে ছিল, সেখান থেকে তাকে ট্রান্সফর্ম করে একটা অর্গানাইজড ফর্মে আনা হয়েছে, যাতে করে মেশিন লার্নিং খুব ভালোভাবে শিখতে পারে বা লার্ন করতে পারে, মেশিনটা লার্ন করতে পারে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আরও ডিটেলে যাব। ডিটেলে গেলে এই বিষয়ে যখন কথা বলবো আর আপনারা আসলে বুঝতে পারবেন। তো সেই বিষয়টা আমরা একটু দেখি। Why feature scaling and transformation are important? In machine learning, feature scaling and transformation are essential steps to ensure that model perform optimally. আচ্ছা, এইসব লেখালেখি আপনারা পড়ে নিন। আমি মূলত মূল পয়েন্টগুলোতে যাই, তাহলেই ভালো হবে। তো আসলে বায়াসনেস আসলে আমাদেরকে অনেক ভুল তথ্য দেয়। মেশিন লার্নিংয়ের ট্রেনিং যদি বায়াসড হয়, সেক্ষেত্রে সে তার ট্রেনিং লেভেলটা ভালো হবে না, সে ভালো আউটপুট দিবে না। তো সেটার কথা মাথায় রেখে আমাকে ফিচার স্কেলিং করতে হয়। প্রিভেন্টিং সার্টেন ফিচার্স ফ্রম ডোমিনেটিং দ্য লার্নিং প্রসেস ডিউ টু দেয়ার লার্জ নিউমেরিক্যাল রেঞ্জ। এটাতে কি বোঝানো হচ্ছে? যে সংখ্যায় বেশি এমন কিছু ফিচার যা নিউমেরিক্যাল ভ্যালু আছে, কিন্তু সংখ্যায় কম নিউমেরিক্যাল ভ্যালু, সেগুলোকে কম গুরুত্ব দেওয়া, অথচ সেগুলো অনেক গুরুত্বপূর্ণ। এরকম সিনারিওতে বায়াসনেস দেখা যায়। সামনে আমরা এগুলো নিয়ে কথা বলবো, তখন বুঝতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের স্পিড বাড়ানোর ক্ষেত্রে অ্যালগরিদমের যে স্পিডটা, যেমন আমরা এখানে এক্সাম্পল হিসেবে ইমপ্রুভ করতে পারি স্পিডটা অ্যালগরিদমে, সেক্ষেত্রে গ্রেডিয়েন্ট ডিসেন্টের কথা বলতে পারি, এনহ্যান্স করতে পারি পারফরমেন্স, ডিস্টেন্স বেসড লার্নিং লাইক কেএনএন এবং ক্লাস্টারিং অ্যালগরিদমের ক্ষেত্রে। তো এইগুলো আমাদের প্রয়োজন হয়। আচ্ছা, একটা এক্সাম্পল আপনাদেরকে দিই, কীরকম একটা ইস্যু হতে পারে যদি শেয়ার করি বুঝতে পারবেন। যেমন ধরেন আমাদের বাংলাদেশ টিমে কিছু ফাস্ট বোলার নেওয়া হবে। এখন শুধু লম্বা যারা তাদেরকেই নেওয়া হচ্ছে। এখন যারা খাটো বলতে কম্পেয়ার টু দ্য টলার পারসন, তুলনামূলক খাটো, তাদেরকে নেওয়া হলো না। যদি এভাবে করে যদি নেওয়া হয়, তাহলে কি আসলে আমরা কোয়ালিটিফুল বা কোয়ালিফাইড পারসনকে পাবো কি না, এটা একটা কোয়েশ্চেন রয়ে যায়। তো পৃথিবীতে এমন অনেক বলার আছে যারা 5 ফিট 10, 11 এরকম হাইট হওয়া সত্ত্বেও তারা অনেক ভালো বলার, ইভেন তার চেয়ে নিচেও অনেক ভালো বলার আমরা দেখেছি। এখন এইটা যদি হয় এরকম, আপনারা মেশিন লার্নিংয়ের ব্যাপারটা ওইভাবে কনসিডার করতে পারেন। তো রিয়েল ওয়ার্ল্ড একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন আমাদের এই যে বর্তমান যেই ডেটা সেট নিয়ে কাজ করতেছি, সেখানে টোটাল রুমস এবং মিডিয়ান ইনকাম দুইটা আমার ফিচার আছে। তো এখানে টোটাল রুম দেখা গেছে 6 থেকে অ্যাপ্রক্সিমেটলি 40,000 রেঞ্জ আছে, মানে টোটাল রুমের ব্যাপারটা যদি চিন্তা করি। আর মিডিয়ান ইনকাম অফ রেসিডেন্টসের দেখা গেছে যে রেঞ্জ 0 থেকে 15, 0 টু 15। তো এখন মেশিন লার্নিং যেটা তার টেন্ডেন্সি থাকে যে হ্যাঁ, সে 6 to 39,320টাকেই বেশি প্রায়োরিটি দিল নিউমেরিক্যাল ভ্যালু হিসেবে, এই 0 to 15কে প্রায়োরিটি দিল না, সংখ্যায় কম। এটা কিন্তু একটা মানে ল্যাক অফ ইকুয়ালিটি। এটা যদি হয় তাহলে কিন্তু একটা সমস্যা হয়ে যাবে।
তখন সে কিন্তু এই মিডিয়ান ইনকামকে বেশি একটা প্রায়োরিটি দিবে না, তখন তার ক্যালকুলেশন ভুল হবে, তার প্রেডিকশন ভুল হবে। এখন এই যে একটা ডিফারেন্স দেখেন 0 to 15 আর কোথায় 6 to 40, অলমোস্ট 40,000, ভেরি মাচ ডিফারেন্স না? খুব ডিফারেন্স। কিন্তু এই ডিফারেন্স থেকে স্কেলিংয়ের মাধ্যমে আমরা একটা ফর্মে আনতে পারি। যেমন ধরেন এখানে 0 থেকে 15 পর্যন্ত আছে, এটাকে যদি আমি 0 থেকে 10 এর মধ্যে আনি, সাপোজ একটা স্কেল করি, তাহলে এই 0 থেকে 15 একটা স্কেলের মধ্যে আসবে। যে 0 থেকে 1 ধরেন 1 2, 1 থেকে 2 মধ্যে পড়তেছে ধরেন 2 3, এরকম। ঠিক এই টোটাল ভ্যালুগুলোকে আমরা এই 0 থেকে 10 এর মধ্যে আনলাম, বা 15 মধ্যেই চিন্তা করেন। তাহলে এগুলোর ভ্যালু, এই যে আমার টোটাল রুমস, এগুলোর ভ্যালু কি হবে তখন 0 থেকে 15 পর্যন্ত দেখাবে, কিন্তু এটার ভেতরে কিন্তু আমার এই যে ইনফরমেশনগুলো থাকতেছে, তাই না? তাহলে একটা স্কেলিং হচ্ছে, এতে করে কি হচ্ছে, মেশিন কিন্তু বায়াসড হচ্ছে না, সবাইকেই সে একই ফর্মে দেখতে পাচ্ছে। তো এখান থেকে কিন্তু আপনি একটা স্কেলিংয়ের একটা আইডিয়া নিতে পারেন। হ্যাঁ, যে সে আসলে নাম্বারের কথা যখন সে চিন্তা করতেছে, যেমন ধরেন 15কে তো আসলে 40,000 ভাগ করা, মানে এটা একটা, মানে আমি বলবো যে কমপ্লিকেটেড বিষয়। তার চেয়ে আমি যদি এই 40,000কে, মানে 39,320কে যদি মানে কম্প্রেস করে 15টা ভাগে আনি, তাহলে কিন্তু আমি কি করতে পারি, এই 0 থেকে 15-র সাথে মিলাইতে পারতেছি। ঠিক আছে? আচ্ছা, এইভাবে করে কয়েকটা ক্লাস করে আমরা এটা করতে পারি। তো এই স্কেলিংটা আমরা কিভাবে করব, তার জন্য আমাদের কিছু মেথড আছে। কমনলি যেটা ব্যবহার করা হয় মিন ম্যাক্স স্কেলিং, এটাকে নর্মালাইজেশনও বলা হয়। নর্মালাইজেশন কথাটা মনে রাখবেন, মিন ম্যাক্স স্কেলিং মানেই নর্মালাইজেশন, এটাকে নর্মালাইজেশনও বলা হয়। আর হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন, এই দুইটা কমনলি ইউজ হয়, সেই দুইটা নিয়ে আমরা কথা বলছি। স্কেলিং করার প্রয়োজনীয়তা কি, সবাইকে একটা ইকুয়ালি ট্রিট করানোর জন্য প্রতিটা ফিচারকে ইকুয়ালি ট্রিট যাতে আমাদের মেশিন লার্নিং করে, সেই জন্যই মূলত এই স্কেলিংটা প্রয়োজন। আচ্ছা, গাইডলাইন কিছু আছে স্কেলিংয়ের ক্ষেত্রে, ওয়ার্নিং দিয়ে নিচ্ছি। অবশ্যই এই ফিড বা ট্রান্সফর্ম বা ফিড ট্রান্সফর্ম, এই বিষয়টা আমরা ট্রেনিং ডেটার ক্ষেত্রে করব, অনলি ট্রেনিং ডেটা। ঠিক আছে? অবশ্যই ভ্যালিডেশন বা টেস্ট ডেটার ক্ষেত্রে নয়, মাথায় রাখতে হবে। ট্রেনিং ডেটার ক্ষেত্রে, যেটা দিয়ে ট্রেন করবো সেটার ক্ষেত্রে আমরা স্কেলিংটা করে নেব। আর হচ্ছে এগুলো একটু পড়ে নেবেন, বিশেষ কিছু না। আচ্ছা, এখানে আমরা ইউ ক্যান ইউজ ক্লিপ টু হ্যান্ডেল দ্য আউটলায়ার্স। যদি আউটলায়ার্স বেশি থাকে, মানে এক্সেপশনাল ভ্যালু যদি বেশি থাকে, ছোট বেশি বা কম বা রেঞ্জে বেশি, যেমন ধরেন আউটলায়ার সম্পর্কে একটা এক্সাম্পল দিই। যেমন ধরেন আমি লিখতেছি 1 2 3 4 5 6 7 8 এভাবে যাচ্ছে, হঠাৎ করে 100টা আউটলায়ার্স। ঠিক আছে? আচ্ছা, ধরেন আমি যাচ্ছি এরকম 100 200 400 500 1 2 আউটলায়ার। ছোট পরিসরেও আউটলায়ার হতে পারে, বড় পরিসরেও আউটলায়ার হতে পারে, মানে এক্সেপশনাল। ঠিক আছে? তো এইরকম কিছু আমরা যদি হ্যান্ডেল করতে চাই, সেক্ষেত্রে ক্লিপ হাইপার প্যারামিটার টু ট্রু করে দিলে তখন সেই এই আউটলায়ারটাকে হ্যান্ডেল করবে। ঠিক আছে? বা অ্যাভয়েড করবে। এটা একটা ওয়ার্নিং, এটা একটু পড়ে নেবেন, এটা বোঝার বিষয় আছে। সামনে যখন এগুলো আমরা এক্সিকিউট করব তখন আরও ক্লিয়ার হবে। আচ্ছা, তো আমাদের মিন ম্যাক্স স্কেলিংয়ে চলে আসি, যেটাকে নর্মালাইজেশনে বলা হয়। হোয়াট ইজ মিন ম্যাক্স স্কেলিং? কোয়েশ্চেন। মিন ম্যাক্স স্কেলিং রিস্কেল দ্য ফিচার্স। তো এখানে মিন বলতে মিনিমাম, ম্যাক্স বলতে ম্যাক্সিমাম। তো মিন ম্যাক্স স্কেলিং কি করে, রিস্কেল করে দ্য ফিচার্স, পুনরায় একটা স্কেলের মধ্যে নিয়ে আসে। সো দে অল ফল উইদিন এ স্পেসিফিক রেঞ্জ, যেটা বললাম যে স্কেলিংয়ের পরে একটা রেঞ্জের মধ্যে তারা পড়ে, একটা ডিসিপ্লিন রেঞ্জের মধ্যে পড়ে। ইউজুয়ালি 0 to 1, সাধারণত 0 থেকে 1-এর মধ্যে স্কেলিংটা করা হয়। দিস ইজ ডান বাই সাবস্ট্রাক্টিং দ্য মিনিমাম ভ্যালু ফ্রম ইচ ডেটা। তো আমার একটা ফিচারের মধ্যে যে ডেটাগুলো থাকে, ধরেন আমার বয়স, এখানে অনেকগুলো মানুষের বয়স আছে, সবচেয়ে কম যে বয়স যার, সেটা হচ্ছে মিনিমাম ভ্যালু। ঠিক আছে? সবচেয়ে বেশি যার ভ্যালু বা সবচেয়ে বেশি যার বয়স, সে হচ্ছে ম্যাক্সিমাম তার ভ্যালু। তাহলে কি করতে হচ্ছে, দিস ইজ ডান বাই সাবস্ট্রাক্টিং মিনিমাম ভ্যালু। তো 100 জনের যদি বয়স থাকে, প্রতিটা 100 থেকে আমরা মিনিমাম ভ্যালুটা বিয়োগ করব।
ধরেন মিনিমাম ভ্যালু কত, বয়স ধরেন 10। এখন এই 10 কি করব, প্রতিটা ভ্যালুর সাথে, প্রতিটা মানুষের বয়সের সাথে বিয়োগ করা হবে ফ্রম ইচ ডেটা, তাই না, বিয়োগ করা হলো, অ্যান্ড দেন ডিভাইডিং ইট বাই দ্য রেঞ্জ। এটাকে ডিভাইড করব কি দিয়ে, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। মনে করেন এখানে 85 বছর বয়স বা 100 বছর বয়সের একজন মানুষ আছে, তো 100 হচ্ছে ম্যাক্সিমাম আমার ভ্যালু, মানে বয়সের ভ্যালু, এবং সবচেয়ে কম হচ্ছে আমার মিনিমাম, মানে 10 বছর বয়স। তো এই দুইটাকে বিয়োগ করে দেব। তাহলে 100 মাইনাস কত হচ্ছে 10, তাহলে হচ্ছে 90। তাহলে এই 90 ভাগ আমরা কি করব, 90 ভাগ উপরে আমার কত, এই যে এখানে ফর্মুলা দিয়ে দিছি যে আমার ধরেন 10 মাইনাস, অথবা ধরেন এখানে আমার বয়স কত 50 মাইনাস কত হচ্ছে এখানে মিনিমাম হচ্ছে 10, তাহলে হচ্ছে 40 হয়ে গেল, ভাগ কত এখানে 90। কেন 90? কারণ হাইয়েস্ট বয়স হচ্ছে আমার 100 মাইনাস হচ্ছে মিনিমাম বয়স 10, তাহলে হচ্ছে 90 ভাগ এখানে কত হলো 40, তাই না? তো এইভাবে করে আমার মানে স্কেলিংটা হয়ে ভ্যালুগুলো নির্দিষ্ট জায়গায় বসে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো একটা অ্যাভারেজ সুন্দর অর্গানাইজ রেঞ্জ তৈরি হচ্ছে, স্কেলিং হচ্ছে কিন্তু। আচ্ছা, যেটা বললাম সেটার আলোকে আমরা সাইকেল লাইনিং ব্যবহার করে কিভাবে মিন ম্যাক্স স্কেলিংটা করতে পারি, তার জন্য ফ্রম স্কেলার্ন ডট প্রিপ্রসেসিং ইম্পোর্ট মিন ম্যাক্স স্কেলার সাজাই দেওয়া আছে, আমরা জাস্ট ইম্পোর্ট করব, কল করব, দেন মিন ম্যাক্স স্কেলার ফিচার রেঞ্জ। এই যে আমার এখানে একটা, এটাকে আমরা হাইপার প্যারামিটার বলতে পারি। 0,1 বাই ডিফল্ট থাকে, আমরা চাইলে এখানে 0 না দিয়ে -1 দিয়ে শুরু করতে পারি, কমা দিয়ে 1 দিতে পারি। নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে এটা ব্যবহার হয়, হাইপার প্যারামিটার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা করা যাবে। তো এটা আমি কেন কমেন্ট করে রাখছি, আপনারা চাইলে এটাকে আনকমেন্ট করে নিজেরাও ট্রান্সফর্ম করতে পারেন, বাট আমি চাচ্ছিলাম যে নিউরাল নেটওয়ার্কের যেই -1 থেকে শুরু করে আমার 1 পর্যন্ত, মাঝখানে আমার মাঝখান পয়েন্ট হিসেবে 0 থাকবে, এরকম ফর্মে যেটা হয় ভালো নিউরাল নেটওয়ার্কে কাজ করা যায়। আচ্ছা, তো হাউজিং নাম্বারস স্কেল নামে একটা আমি ভ্যারিয়েবল নিলাম, তারপর হচ্ছে মিন ম্যাক্স স্কেলার ডট ফিট ট্রান্সফর্ম, ফিট এবং ট্রান্সফর্ম একসাথে হয়ে যাবে হাউজিং নাম্বার। হাউজিং নাম কি জিনিস এটা তো আপনারা জানেনই, জাস্ট এখানে দেখাই দিলেই হবে। এই যে আমাদের হাউজিং নাম্বার হচ্ছে কি কি আছে, এই যে এই টোটালটা আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হাউজিং আন্ডারস্কোর নাম, যেটার ফিচার ইনফরমেশনগুলো এখানে আছে। আচ্ছা, ইউজ কেস অফ মিনম্যাক্স স্কেলিং, তাই না? ইউজ কেসটা আসলে কি এটা তো জানতে হবে, একটা জিনিস ব্যবহার করতেছি, কোথায় কি কারণে ব্যবহার করতেছি তা যদি না বুঝি তাহলে তো সমস্যা। Min-max scaling is commonly used when you are working with algorithms that require the data to be within a bounded range. আপনি যদি একটা স্পেসিফিক রেঞ্জ দিতে চান, তো সেটার জন্য এটা খুব ভালো ব্যবহার করা যায়। নর্মালি 0 এবং 1 এর মধ্যে এটা ব্যবহার করে আর কি রেঞ্জটা, such as neural networks আপনি এটা ব্যবহার করতে পারেন। Having inputs value between 0 and 1 helps in faster and more stable convergence. আচ্ছা, গেল। এখন যেটা বললাম যে আপনি নিউরাল নেটওয়ার্কে আমাদের রেঞ্জ সাধারণত ফিচার রেঞ্জ যেটা হয় সেটা হচ্ছে -1 থেকে 1। দেখেন ফিচার এখানে কিন্তু রেঞ্জ আমি চেঞ্জ করে দিছি। হ্যাঁ, তো এটা একটা হাইপার প্যারামিটার। তো আমি যেটা বললাম যে নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে আপনারা -1 দিয়েও করতে পারবেন, এটা ভালো কাজ করবে। ঠিক আছে, ইন কেস অফ নর্মালাইজেশন। আচ্ছা, তো সেটার এক্সাম্পলটা এখানে আমি দিয়ে দিলাম, এবং এখানে আমি কোডটা এক্সিকিউট করে রান করে দেখাই। দেখেন এখানে আমাদের হাউজিং আন্ডারস্কোর নাম্বার বা নাম যেই ভ্যালুগুলো ছিল আগের, ঠিক আছে, এখন একটু দেখেন তো এখানে কি কোনো পরিবর্তন কি দেখা যায়, কোনো পরিবর্তন কি সেরকম কি লক্ষ্য করা যায় কিনা? খুব একটা আসলে লক্ষ্য করা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা পরের ইয়েতে যাই। এবার আসেন স্ট্যান্ডার্ডাইজেশন
দুইটা আমাদের ওয়ে নর্মালি দুইটা নর্মালি ইউজ করা হয় কমনলি, সেই মেইন জিনিস নিয়ে আসলে আমরা কথা বলছি। আরও অনেক আছে, বাট মেইন বা কমনলি যেগুলো ইউজ হয় সেগুলো নিয়ে আসলে আগে আমরা কথা বলছি। আচ্ছা, standardization, what is it? Unlike min-max scaling, standardization adjusts the features so they have a mean of 0 and a standard deviation of 1. This makes the data follow a standard normal distribution. দেখেন, এটাকে সিগমা বলা হয়। এই যে আমার এই সাইনটা সিগমা, এটা হলো মিউ, মানে মিনের কাজ করে। আর এক্স হচ্ছে আমাদের ওই স্পেসিফিক ভ্যালুটা, ধরেন এজ। এখন এই যে সিগমা, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কাকে বলে আমরা কিন্তু আগে করে আসছি। চলেন উপরের দিকে যাই, কিছু বাদ দিয়ে আসার সুযোগ নেই, সবই অর্গানাইজভাবে কোর্সটা করানো, সাজানো। সুতরাং আপনারা যারা ভালোভাবে কোর্স করে আসতেছেন তারা এই বিষয়টা বুঝতে পারবেন। চলেন আমরা একটু উপরের দিকে যাই। এই যে ফর্মুলা অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে? এই ক্লাস যারা করে আসছেন তারা বুঝবেন। তো এখানে আর কিছু বললাম না, কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে কথা বললে মাথা আউলাই যেতে পারে, আউলাইতে চাচ্ছি না। যারা এই ক্লাসটা করেন নাই বা করে আসবেন শুরুর দিকে, তাহলে এটা বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমি দেখাই দিলাম, যাতে এমন মনে হয় যে ভাই হঠাৎ করে কি নতুন কি দিলেন। তো এটা আপনারা বুঝে আসবেন আগের ক্লাসে, নতুন করে বোঝাচ্ছি না। এখন আমরা যতদিন যাবে অ্যাডভান্স হবো, আগাবো আর কি। ছোট ছোট বিষয় মানে আমরা স্কিপ করে যাবো আর কি। আচ্ছা, যাই হোক দেখাই দিলাম আর কি। তো ওই ক্লাসটা দেখে আসলে বুঝতে পারবেন আর কি। কোথায় কোথায় কোথায়, হ্যাঁ। তো এইটা হচ্ছে আমাদের ফর্মুলা স্ট্যান্ডার্ডাইজেশনের, ঠিক আছে? এই ফর্মুলাটাই আমরা মেইনলি ব্যবহার করব। আপাতত এটুকু বুঝলেই হচ্ছে। আচ্ছা, আমাদের আগের হাউজিং আন্ডারস্কোর নাম ডট হেড, এটাকে দেখে নিচ্ছি কী কী আছে। কেন দেখে নিচ্ছি? কারণ আমাদের যে পরিবর্তনটা হবে, হওয়ার পরে কি পরিবর্তন আসছে সেটা আসলে অ্যানালাইসিস করব। স্কেলার আন্ডার প্রি প্রসেসিং ইম্পোর্ট স্ট্যান্ডার্ড স্কেলারকে আনলাম, মিন ম্যাক্সও আছে, স্ট্যান্ডার্ডও আছে, সবই তো করে দেওয়া ভাই, জাস্ট আনবো আর বসাবো। এসটিডি স্কেলার ইকুয়াল স্ট্যান্ডার্ড স্কেলার, তারপর হচ্ছে হাউজিং নাম এসটিডি স্কেলড, আপনার নাম দিয়েও করতে পারেন, বাট নেম স্পেসটা মনে রাখবেন। মিনিংফুল ভ্যারিয়েবল হলে ভালো হয় আর কি, বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এসটিডি স্কেলার ডট ফিড ট্রান্সফর্ম, একবারে ফিড ট্রান্সফর্ম করে দিচ্ছি কাকে? হাউজিং নাম্বারকে। স্কেলিং করে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? ডান। আচ্ছা, এখন আমরা একটু হেড 5টা ভ্যালু দেখি কি অবস্থা। 5টা ভ্যালু কিছু পরিবর্তন কি দেখা যাচ্ছে? তার মানে বোঝা যাচ্ছে যে না, ভ্যালুগুলো খুব ভদ্র ভ্যালু আর কি। এক কাজ করি, এই পর্যন্ত আসার আগে একবার রিস্টার্ট দিই। লিঙ্ক ক্যাটাগরি, আচ্ছা এটা গেল। ধরেন খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, তো তার মানে বোঝা যাচ্ছে যে এটা খুব অর্গানাইজভাবে স্কেলিং করাই আছে। হ্যাঁ, তাহলে আপাতত আমাদের আর এখানে কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না। হ্যাঁ, এইটাই তো বিষয় বোঝা যাচ্ছে। বাট এমন হতে পারে যে আমরা যদি আরও বেশি কিছু এখানে ধরেন 10টা দেখি, 10টা ভ্যালু, আর এখানেও 10টা দেখি কি হয়। 7 5 8 7 5, না খুব একটা পরিবর্তন দেখা যাচ্ছে না। যাই হোক, সমস্যা না, মানে আমাকে চেঞ্জ করতে হবে তা না, আমার এই ডেটা সেটটা খুব অর্গানাইজভাবে আছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন টিপ, কি টিপস দেওয়া যায়? স্পার্স ম্যাট্রিক্স স্কেলিং। আচ্ছা, আমরা স্পার্স ম্যাট্রিক্স সম্পর্কে জেনে আসছি, বা নামপায়ের যেই ডেন্স যে ম্যাট্রিক্সটা অনেক মানে
অথবা আমরা এনকোডিং এর ক্ষেত্রেও এটা দেখে আসছি। স্পার্স ম্যাট্রিক্সটা কেন ভালো? এটা আমাদের মেমোরিটাকে সেভ করে, মানে স্টোরেজ কম লাগে, ক্যালকুলেশন দ্রুত হয়। তো স্পার্স ম্যাট্রিক্স স্কেলিং, when scaling a sparse matrix avoid converting it to a dense matrix to save memory and computation. তো অ্যাভয়েড করতে বলা হচ্ছে কিসে কনভার্ট করতে? ডেন্স ম্যাট্রিক্স, যেটা নাম পাই আমরা করে থাকি, ওই যে আমরা করলাম না যে অ্যারে টু, হ্যাঁ এরকম আর কি, টু অ্যারে এরকম বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাট এ গ্ল্যান্স কীভাবে এটা অ্যাভয়েড করতে পারি? So use standard scalar with adjustment. Apply standard scalar for scaling, but set the width means hyperparameter. তো আমরা একটা হাইপার প্যারামিটার যদি ব্যবহার করি, সেটা ভ্যালু হিসেবে ফলস দেই, উইথ মিন কোথায় দেব? এই যে এই জায়গাটাতে আমি যদি উইথ, হ্যাঁ এই যে এভাবে করে মিন দিয়ে দিই, ইকুয়াল যদি ফলস দিই, তাহলে কি হবে? তাহলে আমার সে অ্যাভয়েড করে দেবে। কাকে অ্যাভয়েড করবে? ওই যে ডেন্স যে ম্যাট্রিক্সটা, নর্মালি যে একটা হিউজ ডেন্স যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা সে আর মানে আমাদেরকে দিবে না, ঠিক আছে? তাহলে এতে করে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে ক্যালকুলেশন আমরা খুব ভালোভাবে করতে পারবো, আমাদের মেমোরি কম লাগবে, সেম ক্যালকুলেশন করতে পারবো কিন্তু মেমোরি কম লাগবে। এটা একটা ভালো বিষয় না? ভালো বিষয় কিন্তু। আচ্ছা যাই হোক, এটা আপাতত না দিই। আচ্ছা গেল। তাহলে কিভাবে করতেছে? উইথ মিন ইকুয়াল ফলস, ওকে। আচ্ছা এটাতে কি হয়? ওয়াই সেট উইথ মিন ইকুয়াল ফলস, এটা করার পরে কি হয় সেটাও তো জানা দরকার, তাই না? সাবস্ট্রাক্টিং দ্য মিন, মানে ডিফল্ট বিহেভিয়ার থাকে যে সাবস্ট্রাক্টিং দ্য মিন would destroy the sparsity of the matrix, increasing memory uses. By setting with means equal false, the scalar will only divided by the standard deviation, preserving the sparse structure. Sparse যে স্ট্রাকচারটা সেটাকে সে মেনটেন করে। এই যে আমার ক্যালকুলেশন, তাহলে এই মিনের ব্যাপারটা ফলস করে দিলে, মানে উইথ ফলস মিনস উইথ ফলস, উইথ মিনস ফলস করে দিলে এটা বাদ, তাহলে এক্স ডিভাইডেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ব্যাস কাহিনী শেষ। আচ্ছা আচ্ছা গেল। বাই ডিফল্ট ট্রু থাকে, আমরা ফলস করে দিলে তাহলে আমাদের যে স্পার্স ফর্মে যে বিষয়টা থাকে সেটা মেনটেন করা যাবে। আর স্পার্স ম্যাট্রিক্সের সুবিধা তো আপনারা জানেনই, লাস্ট ক্লাসে করে আসছি। আচ্ছা ইউজ কেস, standardization is widely used when the data distribution has outlier. ডেটা ডিস্ট্রিবিউশন আউটলায়ার যখন থাকে, মানে মানে সিমিলার ডেটা না, বা দেখা গেছে যে রেঞ্জ অনেক বেশি উল্টাপাল্টা, মানে এক্সেপশনাল ডেটা, আউটলায়ার আমরা বলতে পারি বোঝার সাথে। তো সেই ডেটার ক্ষেত্রে স্ট্যান্ডার্ডাইজেশন খুব ভালো কাজ করে, বিকজ ইট ইজ লেস সেন্সিটিভ টু এক্সট্রিম ভ্যালু কম্পেয়ার টু মিন ম্যাক্স স্কেলিং। আচ্ছা ফর এক্সাম্পল, ইফ ইউ হ্যাড আ আউটলায়ার ভ্যালু ফর মিডিয়ান ইনকাম, say 100, min max scaling would compress all other data into a small range, while standardization would handle it more gracefully. দেখেন স্কেলিং আমরা জানি 0 to 1, তাই না? এখন ধরেন 10টা মানুষের বা 100টা মানুষের স্যালারি ব্যাপারে কথা বলা হচ্ছে, তো 10টা ভাগে রেঞ্জে আনা হবে, 10 করে 10 জন করে। তো 100 জনের একজনের দেখা গেছে যে 1 লাখ টাকা স্যালারি পার মান্থ, আর বাকি সবার 10,000 টাকা। তো সবাইকে যখন আলাদা রেঞ্জে আনা হচ্ছে, 1 নাম্বার রেঞ্জে 10 জন, 2 নাম্বার রেঞ্জে 10 জন, এভাবে করে 10 নাম্বার রেঞ্জেও 10 জন, কিন্তু ওই 10 জনের ভেতরে যে কিনা 100তম তার আবার স্যালারি 1 লাখ, বাকি সবার 10,000, তাহলে কিন্তু সে একজন আউটলায়ার, ঠিক আছে? আচ্ছা তাহলে তাকে আসলে যদি আমি এইভাবে করে মানে ইকুয়ালি প্রায়োরিটি দিয়ে একটা গ্রুপে নিয়ে আসি, এটা বায়াসনেস। সো এরকম, সো এই ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ডাইজেশন ব্যবহার করলে সে ওই আউটলায়ারকে অ্যাভয়েড করবে, করলে কি হবে? ভালো ক্যালকুলেশন হবে। এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল, রাইট? আচ্ছা ওয়েন টু ইউজ ইচ মেথড, এখন দুইটা বিষয় নিয়ে আমরা কথা বললাম, মিন ম্যাক্স স্কেলিং আর স্ট্যান্ডার্ডাইজেশন, তাই না? তাহলে এইটার আসলে ইচ ইউজটা কি? when to use each method, তাই না? আচ্ছা preferred when the data needs to be in a specific range, যখন স্পেসিফিক রেঞ্জ হবে তখন preferred,
particularly for algorithm like neural network-এর জন্য অবশ্যই ব্যবহার করা যাবে, or when you know the data doesn't have many outlier, যখন আপনি জানেন যে তেমন কোনো আউটলায়ার নাই। আচ্ছা, স্ট্যান্ডার্ডাইজেশন প্রেফার when the data has varying scales and মানে স্কেলের মধ্যে ভ্যারিয়েশন আছে বিভিন্ন স্কেলের, and when the algorithm like আপনি লিনিয়ার মডেলের কথা বলতে পারেন, SVM মডেলের কথা বলতে পারেন, assume a Gaussian distribution, মানে assume করে যে Gaussian distribution দিকে গেলে ভালো বা এটা হতে পারে, সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ডাইজেশন গুড, অথবা আউটলায়ার যদি বেশি থাকে সেই ক্ষেত্রে। আচ্ছা, when a feature distribution has a heavy tail, ফিচার ডিস্ট্রিবিউশনের যখন অনেক হেভি টেইল থাকে, টেইল বলতে আপনি আসলে কি বোঝেন, একটা ছবি আপনাদেরকে দেখায়, দেখেন একটা এখানে টেইলের মতো না, টেইলের মানে ব্রুস খলিফার মতো, তাই না? এইটা দিয়ে কি বোঝায়, এইগুলো যত উপরে চিকন হয়ে যাচ্ছে আউটলায়ার, এগুলোকে আউটলায়ার বলা হয়, দে আর এক্সেপশনাল। এই যত মোটা এগুলো হচ্ছে অ্যাভারেজ, মানে সবার জন্য ঠিক আছে, একটু অ্যাভারেজ, আরও কম অ্যাভারেজ এক্সেপশনাল, আরও উপরগুলো দেখা যাবে শুয়ের মতো হয়ে যাবে। তো এখানে অনেক বেশি মাত্রার টেইল আমরা দেখতে পাচ্ছি। আউটলায়ার মানে যে সবসময় বেশি হতে হবে তা না, আপনার কমও হতে পারে, হ্যাঁ, নিচের দিকে হতে পারে। তো এইটাকে একটা অর্গানাইজ মানে দুই পাশে সমানভাবে ডিস্ট্রিবিউট করে, দুই পাশে সমান রূপে একটা ক্যালকুলেশন করে ডিস্ট্রিবিউট করে একটা বেল শেপে আমরা আনবো, লগ অফ পপুলেশন। এটাকে আমরা গৌসিয়ান ডিস্ট্রিবিউশন বলতে পারি, বা এই গৌসিয়ান ডিস্ট্রিবিউশনের কাছাকাছি আমরা এটাকে নিয়ে আসব, দুই পাশে আমরা একটু ডিস্ট্রিবিউট করে, মানে ফ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউট করে একটা এই ফর্মে আনবো, যাতে করে একটা ইকুয়ালিটি মেনটেন হয়। আচ্ছা, যাই হোক, এটা দেখানোর জন্যই মূলত আনলাম। আমাদের মূল পোর্শনে আমরা চলে যাই, তাহলে ভালো হবে। গেল, এটা গেছে, তারপর হচ্ছে হ্যাঁ এখানে। তো এই যে টেইলড ফর্মে বা আমাদের যে আউটলায়ার বেশি বা হেভি টেইল, এই টেইলটাকে কিভাবে আসলে হ্যান্ডেল করা যায়। আচ্ছা, ইস্যু উইথ হেভি টেইল ডিস্ট্রিবিউশন। হেভি টেইল ডিস্ট্রিবিউশন কি জিনিস? occur when extreme values are not rare. Extreme values are not rare. Both min-max scaling and standardization can squash most values into a small range, which can hurt model performance. দেখেন, min-max scaling বা standardization যাই বলেন, ও কিন্তু একটা ছোট একটা ফর্মে নিয়ে আসবে, আপনাকে একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসবে। যেটা আপনাকে বললাম যে এখানে যখন মানে ডিফারেন্ট বা এক্সেপশনাল রেয়ার ডেটা থাকবে, সেগুলোকে যদি একটা রেঞ্জে মানে চাপায় নিয়ে আসে, সেটা কিন্তু আসলে মেশিন লার্নিংয়ের জন্য ভালো না। তাহলে এটাকে কি করা যায়? এটাকে একটা রেগুলার ডিস্ট্রিবিউশনের মধ্যে নিয়ে আসতে হবে, যাতে অনেকটা সবার মতোই অ্যাক্টিং করে, অন্যান্য এক্সেপশনাল ফিল যাতে না করে সে নিজেকে। আচ্ছা, সেটা কিভাবে করা যেতে পারে? চলেন আমরা হ্যান্ডেল করি। হ্যান্ডেলিং হেভি টেলড ফিচার্স। বিফোর স্কেলিং, ট্রান্সফর্ম দ্য ফিচার টু রিডিউস দ্য হেভি টেল অ্যান্ড মেক দ্য ডিস্ট্রিবিউশন সিমেট্রিক্যাল ফর্মে ডিস্ট্রিবিউশনটা আগে করে নিতে হবে। স্কেলিংয়ের আগে কিন্তু মাথায় রাখতে হবে, স্কেলিং করে না, স্কেলিংয়ের আগে এটা করে নিতে হবে। যদি এটা দেখি তখন এটা আগে ম্যানেজ করে নিতে হবে, তারপরে হচ্ছে কথা, ঠিক আছে? আচ্ছা, কীভাবে এটা করব? স্কোয়ার রুট করতে পারি, kinds of ratio টাইপের, using useful for positive features with a heavy tail to write. পজিটিভ ফিচারের ক্ষেত্রে, ভ্যালুর ক্ষেত্রে আমার এটা ভালো কাজ করবে, স্কোয়ার রুট ট্রান্সফরমেশন। ওকে, আর হচ্ছে লগারিদমিক ট্রান্সফরমেশন, ইফেক্টিভ ফর ফিচার উইথ এ ভেরি লং হেভি টেল। ভেরি লং হেভি টেল যখন থাকবে তখন ইফেক্টিভ। ছোটোখাটোর জন্য আমার স্কোয়ার রুট ট্রান্সফরমেশন ঠিক আছে। যেমন এক্সাম্পল পাওয়ার ল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? আচ্ছা, একটা এক্সাম্পল আমরা দিই, পপুলেশন ফিচার। আ পপুলেশন ফিচার মাইট ফলো আ পাওয়ার ল, ধরে নিলাম পাওয়ার ল সে ফলো করে, where large population are only slightly less frequent than smaller one. Applying a logarithmic transformation, this feature often result in a more Gaussian or bell-shaped distribution, which is preferred for machine learning. আচ্ছা, এখন আমরা গৌসিয়ান ডিস্ট্রিবিউশনের দিকে যাব। ধরে নিলাম যে আমাদের এই পপুলেশনের ক্ষেত্রে গৌসিয়ান ডিস্ট্রিবিউশনটা বেশি ইফেক্টিভ, ঠিক আছে? তো আমরা লগারিদমের
ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছি। আচ্ছা, তো এমন একটা ভাব করব যে গসিয়ান ডিস্ট্রিবিউশনের দিকে যাবে, তো আমরা ট্রাই করতেছি আর কি। তো এখন এটা হচ্ছে হ্যান্ডেল করার একটা উপায় গেল, গসিয়ান ডিস্ট্রিবিউশন একটা উপায় গেল। আচ্ছা, আরেকটা ভাবে আমরা আইডিটাকে সাজাতে পারি, সেটা হচ্ছে বাকেটাইজিং হ্যাভি টেলড ফিচার্স। এটার কাজ কি? ছোট ছোট মানে সমানভাবে ডিস্ট্রিবিউট করব, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করব, ছোট ছোট মানে ধরেন বক্সের মধ্যে আলাদা আলাদা করব, করে আলাদা আলাদা করে ডিস্ট্রিবিউট করে নেব। যেগুলো টেইলড ভ্যালু সেগুলো আলাদা আলাদা বাকেটের ভেতর ডিস্ট্রিবিউট করে দিয়ে দেবো। তাহলে মোটামুটি একটা সমতা চলে আসলো, কিন্তু যে সবার ভাগ্যেই কিন্তু ওই যে এক্সেপশনালগুলো পড়ছে, তাহলে কিন্তু একটা মিনিং ক্রিয়েট করে। আচ্ছা, অ্যানাদার অ্যাপ্রোচ ইজ বাকেটাইজিং উইচ স্প্লিট দ্য ফিচার্স ডিস্ট্রিবিউশন ইন্টু ইকুয়াল সাইজ বাকেটস। ইচ ভ্যালু ইজ replaced with the index of the bucket it falls into, like creating categories. This result in a nearly uniform distribution, simplifying scaling or eliminating the need for further scaling. যাই হোক, ফর্মাল কথাবার্তা। আরেকভাবে আমরা এই হেভি টেইলকে মানে হ্যান্ডেল করতে পারি by using radial basis function RBF for multimodal features. মাল্টিমোডাল কি? একটা দেখাই, দেখেন এখানে কিন্তু এই একটা আমার টেল, এই একটা টেল সিমিলার, কিন্তু এখন এই যে 1 আর 2 দুইটা, এখানে কিন্তু আমরা এটাকে মোড বলবো, ঠিক আছে? আচ্ছা, তো এই হলো মাল্টিমোডালের বিষয়। এখন কোনটার প্রায়োরিটি কত, কিভাবে কি আমরা এটাকে এখন ক্যালকুলেশন করবো। আর এরকম সিনারিও হলে এভারেস্টের মতো, যে পাশাপাশি 2-3টা পাহাড়ের মতো সিমিলার পাহাড়, এখন কোনটাকে যে এভারেস্ট বলি, এরকম সিচুয়েশন, তাই না? আচ্ছা, এরকম সিনারিওতে আমরা রেডিয়াল বেসিস ফাংশন ব্যবহার করব ফর মাল্টিমোডাল ফিচার। এটা ডেটা ভিজুয়ালাইজ করলে আমরা বুঝতে পারবো। ইউ ক্যান ক্রিয়েট নিউ ফিচার টু রিপ্রেজেন্ট সিমিলারিটি বিটুইন আ ভ্যালু and a specific mode using radial basis function. Using Gaussian RBF to measure the similarity between the housing median age and 35. আচ্ছা, যাই হোক, এখানে আমাদের RBF কার্নেল ফাংশন আছে আমাদের সাইকেল লাইনে। আর Gaussian RBF সিমিলারিটি কি জিনিস, এটার বিশাল আমি একটা এক্সপ্লেনেশন দিয়ে দিছি, আপনারা বসে এগুলো দেখতে পারেন, আপনাদের থিওরিটিক্যাল ক্যাপাবিলিটি বাড়বে। আপাতত এখানে কোর্সের বিষয়টা মাথায় রেখে এত এক্সপ্লেনেশনে যাচ্ছি না মৌখিকভাবে, তাহলে আবার ক্লাসের প্রতি মনোযোগ থাকবে না। এমনি আমার ক্লাসগুলো একটু বড় বড় হয়, আপনারা একটু দেখে নেবেন। এই যে আমি একটু স্ক্রল করে দিচ্ছি, হ্যাঁ, আপনারা পজ দিয়ে পড়বেন, সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে আপনাদের জন্য, এগুলো লিখে রাখা, আপনারা একটু দেখবেন আর কি, যারা এক্সাইটেড আর কি। সরাসরি আমি আমার সাইকেল লার্নের ডট ম্যাট্রিক্স পেয়ার ওয়াইজ ইম্পোর্ট RBF কার্নেলকে দেখে নিলাম। আচ্ছা, তারপর হচ্ছে RBF কার্নেল হাউজিং, ধরেন হাউজিং মিডিয়ান এজ, আমাদের যেই নেমিংটা বা কি বলে অ্যাট্রিবিউটস, তো ডেফিনেটলি না, ফিচার আর 35 দিয়ে দিলাম, এজ আর কি, ঠিক আছে, এজ অফ দ্য হাউস ধরেন। আর গামা দিয়ে দিলাম 0.1। 0.1 দিলে একরকম বিহেভ করবে। এখানে দেখেন গামার যেই কাজ, এই যে গামার কাজ কি, দিস ইজ a hyperparameter that controls the rate of which the similarity measures decays. তো এটার পরিবর্তনের সাথে একটা রিলেশন বা একটা পরিবর্তন দেখা যায়। তো আপনারা এই আগে লেখাগুলো একটু দেখে আসলে ভালো হয়, হ্যাঁ, দেখবেন কি বলছি। আর এটা তো জাস্ট একটা কমপ্লিট প্রজেক্ট করাচ্ছি, এখান থেকে সব বুঝে যাবেন তাও না, এটা কিন্তু বড় একটা বিষয় মাথায় রাখতে হবে। এটা কি আসছে, এটা আবার এখানে কেন, দরকার নেই। আচ্ছা, যখন 0.10 দেওয়া হয় তখন কি হচ্ছে, এই যে এই পর্যায়ে যাচ্ছে, 0.03 দিলে আর একটু উপরে যাচ্ছে, তাই তো, এই যে ভালো ডিস্ট্রিবিউশন হচ্ছে 0.10, ঠিক আছে, একদম পায়ে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, গেল। এখানে কি করতেছি, Gaussian RBF feature measuring the similarities between the housing median age and 35, হাউজিং মিডিয়ান এজের সাথে 35 কম্পারিজন,
মানে সিমিলারিটি সে ফাইন্ড আউট করার চেষ্টা করতেছে। আচ্ছা, ট্রান্সফর্মিং দ্যাট টার্গেট ভেরিয়েবল। এবার আসলে ট্রান্সফর্মিং টার্গেট ভেরিয়েবল। টার্গেট ভেরিয়েবলকে কেন ট্রান্সফর্ম করতে হবে চলেন দেখি কাহিনীটা কি। ইফ দ্য টার্গেট ভেরিয়েবল দ্যাট ইজ হাউস প্রাইস, আমাদের হাউস প্রাইসটা হচ্ছে টার্গেট ভেরিয়েবল, হ্যাজ আ হেভি টেল, এর যদি হেভি টেল থাকে, ডেফিনেটলি থাকবে, কনসিডার ট্রান্সফর্মিং ইট সাচ অ্যাজ টেকিং দ্য লগারিদম। আচ্ছা, দিস মিনস দ্য মডেল উইল প্রেডিক্ট দ্য লগারিদম অফ দ্য টার্গেট, নট দ্য টার্গেট ইটসেলফ। To revert prediction to their original scale, you will need to use the inverse transformation. দেখেন আমরা যখন লগারিদম ব্যবহার করব তখন কিন্তু আমরা কিন্তু কি করতেছি, কমায় আনতেছি। ধরেন রেশিওর মতো, যে ধরেন কি পরিমাণ রেশিও, আমরা ভাগ দিয়ে দুই পাশে সমান ভাগ দিয়ে একটা নর্মালি কি একটা ছোট ফর্মে নিয়ে আসি না, তো আমরা সেই ছোট ফর্মে নিয়ে আসবো। আনার পরে কিন্তু আবার আমার আগের যে অবস্থান ছিল সেটাতে নিয়ে যেতে হবে, ইনভার্স ট্রান্সফরমেশন বা এক্সপোনেনশিয়াল, সেই কাজটা করব। তো সেই কাজটা তো আসলে আমরা এখন হাতে কলমে করব না, আমাকে সাইকেল লাইন প্রোভাইড করবে। তো চলেন আমরা আমাদের ট্রান্সফরমেশন অফ টার্গেট ভেরিয়েবল। টার্গেট ভেরিয়েবল কোনটা বলেন তো, যেটা আমরা প্রেডিকশন করব সেইটাই টার্গেট ভেরিয়েবল। ঠিক আছে, একদম প্রথম যে ডেটা সেটটা করেছিলাম সেখানে কিন্তু আমাদের টার্গেট ভেরিয়েবল আছে, সেখানে গেলে বোঝা যাবে। তারপরে একটু পরে দেখাই দিচ্ছি। প্রথমে আমরা সাইকিট-লার্ন লিনিয়ার আন্ডারস্কোর মডেল, তারপরে লিনিয়ার রিগ্রেশন নিয়ে আসলাম, তারপর আমাদের স্ট্যান্ডার্ড স্কেলার নিয়ে আসলাম, ইনিশিয়ালাইজ স্ট্যান্ডার্ড স্কেলার ফর একটা ভ্যারিয়েবলে আমাদের স্ট্যান্ডার্ড স্কেলারকে নিলাম। আচ্ছা, ফিট দ্য স্কেলার টু দ্য হাউস লেভেলস অ্যান্ড ট্রান্সফর্ম দ্যাম ইনটু আ স্কেলড ফরম্যাট। মানে একটা স্কেল ফরম্যাটে তো আনতে হবে, তাই না? আচ্ছা, টার্গেট আন্ডারস্কোর ডট ফিট ট্রান্সফর্ম হাউসিং লেভেলস। আমরা এইটা কি করতেছি বলেন তো, আমরা কিন্তু ওই আগের ডেটাগুলো নিয়ে কাজ করতেছি না, আমরা শুধুমাত্র টার্গেট ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছি। আচ্ছা, আগে এই টার্গেট ভ্যারিয়েবলটাকে দেখাই দিই, না দেখাই দিলে পরে আবার উলটপালট করে ফেলবেন আপনারা। এই যে মিডিয়ান হাউস ভ্যালু, মিডিয়ান হাউস ভ্যালু হচ্ছে আমাদের টার্গেট ভ্যারিয়েবল। যখন আমরা ডেটা নিলাম, নেওয়ার পর কি করছিলাম বলেন তো, নেওয়ার পর আমরা কিন্তু ডিভাইড করছিলাম, তাই না? যে ট্রেন পার্ট, টেস্ট পার্ট, এইসব কাহিনী করছিলাম। কিন্তু দেখেন এই যে রেশিও নানা কাজ করছিলাম না। আচ্ছা, তো টার্গেট ভ্যারিয়েবল আমাদের ওয়াই, যেটা আর কি, যেটাকে নিয়ে আমরা এত কাহিনী করতেছি আর কি, যাই হোক। তো সেই টার্গেট ভ্যারিয়েবল টাকে আমরা এখন হাউজিং লেভেলস ডট টু ফ্রেম হুবহু আগে লিখবেন। তার মানে এখানে আমি কি করতেছি, ফিট দ্য স্কেলার টু দ্য হাউজিং লেভেলস অ্যান্ড ট্রান্সফর্ম দ্যাম ইনটু আ স্কেল ফরম্যাট, মানে একটা স্কেল ফরম্যাটে নিয়ে যাচ্ছি, কারণ যেটি হেভি টেল যদি থাকে টার্গেটেরও তো থাকতে পারে, তাই না? তো তারপরে মডেল ইকুয়াল লিনিয়ার রিগ্রেশন। আচ্ছা, ফিট দ্য মডেল ইউজিং মিডিয়ান ইনকাম অ্যাজ দ্য প্রেডিক্টর অ্যান্ড দ্য স্কেলড হাউজিং প্রাইস অ্যাজ দ্য টার্গেট। প্রেডিক্টর হিসেবে নিয়ে নিচ্ছি কাকে, স্কেলড হাউজিং, সরি মিডিয়ান ইনকাম, আর এখানে আমরা নিচ্ছি হাউজিং প্রাইস, তাই না? স্কেলড হাউজিং প্রাইস। আচ্ছা, ঠিক আছে। এই যে আমার স্কেল লেভেলস কোথায় আছে, এই যে স্কেল লেভেলস, এইটাকে আমি এখানে আনলাম। এটা আসলে কি, এটা আসলে আমার টার্গেট ভ্যারিয়েবল। আচ্ছা, তারপর হচ্ছে মিডিয়ান ইনকাম গেল, হাউজিং এর মিডিয়ান ইনকাম। সিলেক্ট দ্য ফার্স্ট 5 rows of median income to simulate new data for predictions. 5 ডেটা নিলাম শুরু থেকে 5টা। আচ্ছা, সাম নিউ ডেটা, মানে এগুলো সব একটা বলতে পারেন যে কাইন্ডস অফ হাইপোথেটিক্যাল আর কি। ইউজ দ্য ট্রেন মডেল টু প্রেডিক্ট দ্য স্কেলড ভ্যালু ফর দ্য নিউ ডেটা। আচ্ছা, আমরা প্রেডিকশন হবে মডেল ডট প্রেডিক্ট সাম নিউ ডেটা, এখন প্রেডিকশন হচ্ছে। এখন ইনভার্স ট্রান্সফর্ম দ্য স্কেল প্রেডিকশনস ব্যাক টু দ্য অরিজিনাল প্রাইস স্কেল। এখন দেখেন টার্গেট স্কেলার ডট ইনভার্স ট্রান্সফর্ম একটা মেথড।
আমি যখন এইটাকে ইনভার্স করব, করার পরে কিন্তু আমি কিন্তু একটা মানে এই অংশে আমি কিন্তু একটা ভ্যালু পাবো। এই ভ্যালুটা এখানে বসাই দিই, তাহলে বোঝা যাবে কি কাহিনী এখানে ঘটতেছে। কারণ আমি যা করতেছি সেটা তো আসলে একটু ভেরিফাইও করতে হবে, তাই না? ভেরিফাই না করলে তো বোঝা যাবে না। আচ্ছা, এটা কি করি, প্রেডিকশনস, দেখছেন প্রেডিকশন আসছে। তো ইনভার্স কেন করা লাগলো? আমরা লগারিদম করার পর আবার কি করতে হচ্ছে, এটাকে ইনভার্স করে অরিজিনাল ফর্মে যেতে হচ্ছে। আগে লগারিদম করে একটা ক্যালকুলেশন করে তারপরে আবার আগের ফর্মে নিয়ে যেতে হবে। কাজ শেষ, এখন আগের ফর্মে নিয়ে আসি। ঠিক আছে, এই হচ্ছে আমার এটার রেজাল্ট। আচ্ছা, এটা কি করলাম আমরা, উই হ্যান্ডেলড দ্য কি ট্রান্সফরমেশন অফ টার্গেট ভ্যারিয়েবল ইফ ইট হ্যাজ হেভি টেল, অনেক বড় ধরনের হেভি টেল যদি থাকে সেক্ষেত্রে। কার? টার্গেটের ক্ষেত্রে। একটু আগে করলাম যে এই প্রেডিক্টরদের ব্যাপারে, এখন যেটা করলাম টার্গেট ভ্যারিয়েবলের জন্য। বিশাল মানে কোড হয়ে গেল, তাই না? আচ্ছা, সিম্পলিফাইড অ্যাপ্রোচ উইথ ট্রান্সফর্ম টার্গেট রিগ্রেসর। এই যে এত কাহিনী করলাম, এগুলো না করলেও চলতো। সিম্পলিফাইড অ্যাপ্রোচটাই দেখব। সাইক্লিক্যান প্রোভাইড ট্রান্সফর্মড টার্গেট রিগ্রেসর একটা মেথড, এই মেথডটা সে দেয়। To simplify the target transformation, this utility automatically scale the target levels and takes care of inverse transformation, the prediction for you. Make the modeling process more efficient and user friendly. এই এত কিছু না লিখে সহজে আমরা এই যে এই তিনটা জিনিস ইম্পোর্ট করে নিলাম। তারপর মডেল ইকুয়াল এই যে আমাদের মেথডটাকে ডাকলাম, ডেকে কি মডেল দিচ্ছি আমরা, লিনিয়ার রিগ্রেশন যে প্রেডিক্ট করবে। মানে দেখেন, আমরা কিন্তু এখনো মডেলের মানে আমরা ট্রেনিংয়ের আগেই কিন্তু আবার লিনিয়ার রিগ্রেশনকে ব্যবহার করতেছি। ঠিক আছে, মানে মেশিন লার্নিংয়ের মানে ডেটা প্রিপারেশনে দেখেন কত কিছু হয়ে যাচ্ছে। আর ট্রান্সফর্মিংয়ের ক্ষেত্রে আমরা ট্রান্সফর্ম ব্যবহার করতেছি কি, স্ট্যান্ডার্ড স্কেলার দিয়ে দিচ্ছি। দেখেন এই দুইটা কাজ আমার একবারে হয়ে গেল, এই দুইটা কাজ একবারে হয়ে গেল। মানে এইটা আলাদা করে ভেরিয়েবলের মধ্যে নেওয়া লাগতেছে না। এই আবার এই যে আলাদা করে লিনিয়ার রিগ্রেশনকে ডাকতে হচ্ছে না, একটা লাইনে লিনিয়ার রিগ্রেশন আর ট্রান্সফর্মারকে ডেকে নিলাম, ব্যাস। তারপরে মডেল ডট ফিট হাউজিং লেভেল দিয়ে দিলাম, আর দেন প্রেডিকশন ইকুয়াল টু, দেখেন প্রেডিকশন আমি এখানে স্কেল লেভেল বাট আমি এখানে হাউজিং লেভেল দিচ্ছি, সমস্যা নেই, আপনি আপনার নাম লেভেল দিয়ে দিতে পারেন। প্রেডিক্টরস ইকুয়াল মডেল ডট প্রেডিক্ট সাম নিউ ডেটা, সাম নিউ ডেটা, তাই না? সাম নিউ ডেটা কোথায়? এই যে এখানে আমার এখানে সাম নিউ ডেটা আছে মনে হয়, এই যে সাম নিউ ডেটা। ঠিক আছে, এটাকে অথবা আপনি এখানে কল করেও বলতে পারেন সাম নিউ ডেটা ইকুয়াল হাউজিং। এটাকে আপনি চাইলে, যেহেতু এখানে আমরা লিখছি, তাহলে আর জাস্ট কল করলেই হয়ে যাচ্ছে। অথবা এখানে আলাদাভাবে আমরা ডেকে এনেও কাজ করে এখানে সাম নিউ ডেটা বসাই দিতে পারি। এটা জাস্ট ভ্যারিয়েবল। তাহলে কিন্তু আমাদের কাজ শেষ, তাই না? তাহলে এত কিছু আমার লেখা লাগলো না, বাট ঘুরায় পেঁচায় এটাও শেখার বিষয় আছে, এই জন্য দেখাইলাম আর কি। এই হচ্ছে বিষয়। আচ্ছা, সিম্পলিফাইড অ্যাপ্রোচ উইথ ট্রান্সফর্ম গেল। কি takeaways, আচ্ছা কি takeaways, use transformations like algorithms or square roots to heavy tailed distribution. তো আমরা ট্রান্সফরমেশন লাইক অ্যালগোরিদম না, লগারিদমস অথবা স্কোয়ার রুট আমরা ব্যবহার করব যদি হেভি টেল থাকে, কনসিডারিং বাকেটাইজিং ফিচার্স উইথ মাল্টিমডেল ডিস্ট্রিবিউশন। তো মাল্টিমডেল ডিস্ট্রিবিউশন থাকলে আমরা বাকেটাইজিং ফিচার ব্যবহার করব। ঠিক আছে, বাকেটাইজিং রুলটা তো আমরা দেখলামই। আর ইউজ ট্রান্সফর্ম টার্গেট রিগ্রেসর ফর ইজি টার্গেট স্কেলিং অ্যান্ড ইনভার্স ট্রান্সফরমেশন। তো আমাদেরকে তো লগারিদমের কাজ করার পরে আবার সেটাকে ইনভার্স করতে হয়, আগের ফর্মে যেতে হয়, লগারিদম করে কিছু ক্যালকুলেশন করে আবার ইনভার্স করতে হয়। তো এই দুই কাজ আমরা অ্যাট এ গ্লান্স করতে পারি এইভাবে।
এত কিছু এইগুলো না কাহিনী না করে আমরা এত খুব এই সহজ পন্থায় যেতে পারি আর কি। ঠিক আছে, এই হলো আমাদের আজকের ক্লাস। মোটামুটি অনেকদিন পর আসলাম। আপনারা লাইক শেয়ার করতে থাকবেন, আমাকে ইন্সপায়ার করলে এগুলো আমি আরও দ্রুত দেবো ইনশাআল্লাহ। যেহেতু ফ্রি অফ কস্ট, মূল্যায়ন করবেন আপনারা এবং শেয়ার করবেন, মানুষকে সাবস্ক্রাইব করার জন্য বলবেন। শিখবো, শেখাবো, একসাথে শিখবো এবং এগিয়ে যাবো ইনশাআল্লাহ। প্রিন্ট করে একটু দেখে নিই সে কি প্রেডিকশন করলো। বাহ, সুন্দর প্রেডিকশন হয়েছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।